দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। ঢাকায় এসেছেন মার্কিন কূটনৈতিক দল। 3 দিনের সফরে শনিবার সকালে সবার আগে আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। 11টার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। বিকেলে দিল্লি থেকে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, সাথে ছিলেন জেরড ম্যাসন। সবশেষে আসেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাগুলি আছে, সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক, আঞ্চলিক রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক, কিংবা বহির্বিশ্বে হোক, সেইগুলি প্রাধান্য পাবে। বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও বাড়া উচিত। কূটনৈতিকগত এবং ভূকৌশলগত জায়গাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন একেবারেই সম্ভব নয়, এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, ইসি গঠনে বিদ্যমান আইন বাতিল করে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে নতুন আইন করার পরামর্শ দেন তারা। পাশাপাশি কমিশন গঠনে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সার্চ কমিটি এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ করার পরামর্শ দেন বক্তারা। সংসদের প্রধানমন্ত্রী, নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই 3 জন অথবা তাদের প্রতিনিধি। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক। সরকার নির্ধারণ করবে না যে কারা কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে। সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে কোনো ধরনের কালো আইন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার জন্য কালো আইন প্রয়োগ করেছে বিগত সরকার। এটা করার মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যেন কথা বলতে না পারে। তাই কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কালো আইন বিষয়ে গোলটেবিল বৈঠকে বাংলাদেশ পলিসি ডিসকোর্সে আয়োজনে বক্তারা এসব কথা বলেন। আমরা সে আইন চাই না যে আইন সাধারণ জনগণের অকল্যাণে ব্যবহৃত হয়। এই বাকশালীয় আইনটা কিন্তু এখনো আমাদের দেশে বিদ্যমান এবং এটার অপব্যবহার কিন্তু হচ্ছে। সবচেয়ে বড় কালো আইন হচ্ছে আমাদের এই সংবিধানটা। যখন যেই গভর্নমেন্ট থাকে তারাই তাদের সুইটেবিলিটি অনুযায়ী এটা চেঞ্জ করে। সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে হতাশ জাতীয় নাগরিক কমিটি। মাজার মন্দিরে প্রতিনিয়ত হামলা হচ্ছে, অথচ এই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজ করছে না। সেসব নিয়ে সরকারের কোনো পদক্ষেপও নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নাগরিক কমিটির প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপস্থিত বক্তারা। সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আহত নিহতদের তালিকা এখনও সরকার করতে পারেনি, দ্রুত করতে হবে। এই কমিটির আহ্বায়ক নাসির আবদুল্লাহ বলেছেন, গণভোট নাকি গণপরিষদের নতুন সংবিধান হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে। পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। এসব ঘটনা সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে, সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সেসব অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সেই সিদ্ধান্ত। সেনাবাহিনী ও ছাত্র জনতার দায়িত্বশীল আচরণের কারণে 5 আগস্টের বিপ্লবের আগে পরে ব্যাপক সহিংসতা ও গণহত্যার হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ।
একই কারণে দেশ জুড়ে লুটপাট ও লুটতরাজের বড় কোনো ঘটনাও ঘটেনি। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মন্তব্য করেছেন। তারা বলেছেন, সকলের এই ঐক্য ধরে রাখতে না পারলে জুলাই আগস্টের বিপ্লব হুমকির মুখে পড়বে। বিগত সরকারের আমলে বরখাস্তকৃত অফিসারদের পুনরায় নিয়োগ দেওয়ার জোর দাবি ওঠে সেমিনারে। যদি প্রত্যেকটা নির্বাচন ঠিক হতো তাহলে কখনোই এই বিপ্লবের প্রয়োজন হতো না, কখনোই আজকে এই অবস্থার প্রয়োজন হতো না। এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা কখনো না হয়, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং দানব তৈরি না হয়, আমাদেরকে যেন কোনোদিন শুনতে না হয় যে ডিজিএফআই আয়নাঘর তৈরি করেছে। এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে দিতে পারে হাসিনা কি করলো। আমি গত 2 বছর ধরে যখনই আমি টিভি টক শোতে আসি, আই নেভার কল্ড আওয়ামী লীগ এ গভর্নমেন্ট, আই অলওয়েজ কল্ড ইট এ টেররিস্ট। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। প্রয়োজনীয় সংস্কার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। দেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে, এমন কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে নিহত শহীদদের স্মরণ সভায় একথা জানান তিনি। বলেন, এখনও আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে রুখে দিতে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে, অন্যথায় ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না বলে জানান মির্জা ফখরুল। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন সমন্বয়কেরা। ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেন সার্জিস আলম। তিনি বলেন, আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করে। রাষ্ট্র সংস্কার শুরু করতে হবে নিজেদের ঘর থেকে। কোনো জায়গায় ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। মেধাবীদের ভবিষ্যতে দেশের হাল ধরতে এগিয়ে আসারও আহ্বান জানান এই ছাত্রনেতা। আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে, সেটিও হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে। আমরা কি ওই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই? অন্যায়ের বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ, এই রাস্তায় নেমে আসা, এই সাহসটুকু যদি জারি না থাকে, তাহলে এই অন্যায়কারীরাই অন্য কোনো রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে। এদিকে নওগাঁয় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজ, আল রাকিব সহ আরও অনেকে। বক্তারা স্বাধীন বাংলাদেশে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, মাহমুদা গিনি, নাদিরা শাহরিয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সমন্বয়করা নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন। পরে তারা জেলায় নানা ধরনের অসঙ্গতি ও বৈষম্য তুলে ধরেন। রোববার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। বলেছেন, অন্যথায় সুযোগ নেবে তৃতীয় পক্ষ। তারা জানান, গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে কাজ করছে একটি সেল। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। তবে সাভার, আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জন্য মালিকপক্ষকে দায়ী করেন শ্রমিক নেতারা। কোনো শ্রমিক কথা বললে তাকে চাকরি থেকে, কোনো অধিকার কথা বললে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়। এই কারখানা যদি বন্ধ হয়, এই শিল্প যদি বন্ধ হয়, তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার। কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমাদের থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে সরকার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে,
13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এই যে স্যালারি আটকে আছে, স্যালারিটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে, তাই এই শিল্পের বিকাশে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বিজিএমইএ নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, গার্মেন্টস শিল্পকে বাধাগ্রস্ত করে বেশি দূর আগানোর সুযোগ নেই, তাই মালিক শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে দেশি বিদেশি চক্রান্ত সব সময় কাজ করেছে, যা এখনও অব্যাহত আছে। বিরূপ আবহাওয়ার কারণে আগামীকাল রবিবার গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ স্থগিতের ঘোষণা এসেছে। এই সমাবেশ আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। আগামীকালকে আমাদের যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল, সেটি আমরা আপাতত স্থগিত করে নয়াপল্টন পার্টি অফিসের সামনেই 17 সেপ্টেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে, এবং এই সমাবেশটি গণতন্ত্রের সমাবেশ ইনশাল্লাহ হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোদাসের জ্যোতির 4 দিনের রিমান্ড দিয়েছেন সিএমএম আদালত। তার নির্দেশেই আশুলিয়ায় পুলিশি ছাত্র জনতার উপর গুলি করেছিল জানিয়ে 7 দিনের হেফাজত চেয়েছিলেন বাদীপক্ষের আইনজীবীরা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, যথাযথ তদন্ত না করে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার রাতে উত্তরা 14 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আটক করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতিকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী মন্দির নির্মাণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় ক্যাম্পাসে সনাতনী শিক্ষার্থীরা মন্দির তৈরি করতে গেলে এই জটিলতা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায়, তাদেরকে না জানিয়ে নির্মাণ কাজ শুরু করায় এই জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা দাবি করেন, প্রশাসনিক অনুমোদন থাকলেও দীর্ঘদিন মন্দির নির্মাণ হয়নি, তাই তারা নিজেদের উদ্যোগে অস্থায়ী মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। পরে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের সাথে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। আলোচনা শেষে প্রশাসন জানিয়েছে, মন্দির নির্মাণে তারা শিক্ষার্থীদের পাশে থাকবে, তবে অনুমোদনপত্র না পাওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে প্রমোশন না হওয়া সহ নানা অনিয়মের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের 10 গ্রেডের কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা অভিযোগ করেন, 10ম গ্রেডের কর্মকর্তাদের প্রমোশনের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ সবসময় উদাসীন, অব্যবস্থাপনার জন্য HRM বিভাগ দায়ী বলে অভিযোগ করেন কর্মকর্তারা। তাই দ্রুত সময়ের মধ্যে প্রমোশন নিয়ে তৈরি বৈষম্য ও জটিলতা সুরাহা করার আহ্বান জানান কর্মকর্তারা। বন্যার্তদের সহায়তায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিত হলো স্বাধীন বাংলা আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট, যার আয়োজন করে বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটি। বিকেলে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। এতে অংশ নেন দেশ বিদেশের নামকরা বক্সাররা। টুর্নামেন্টে মোট 10টি ফাইট অনুষ্ঠিত হয়। খেলা শুরু হতেই মুহুর্মুহু করতালিতে খেলোয়াড়দের উৎসাহ যোগান দর্শকরা। তবে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্সের টুর্নামেন্টে অংশ নেয়া। তিনি মাঠে নামেন বাংলাদেশের সেরা বক্সার আব্দুল মোতালেবের বিরুদ্ধে। আয়োজকরা জানান, টুর্নামেন্টের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বন্যার্তদের পুনর্বাসনে। আমরা বন্যার্তদের পুনর্বাসনের জন্য আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি যে মিনিমাম যদি কমও হয় আমরা 10টা ঘরবাড়ি পুনর্বাসন করে দেব বন্যার্তদের জন্য, এবং এরই উদ্দেশ্যই আজকের এই আয়োজনটা ছিল যে বন্যার্তদের সহযোগিতায় স্বাধীন বাংলা বক্সিং টুর্নামেন্ট। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কুয়াকাটায় উদ্বোধন হলো প্রথম 5 তারকা হোটেল কৃষিবিদ সি প্যালেস। রাজধানীর 5 তারকা হোটেল শেরাটনে এই জমকালো উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের উদ্যোগে এবং কাতারের রিতাজ হোটেল অ্যান্ড হসপিটালিটি 5 স্টার চেইনের পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেয়ারা আলী আল কাহতানি। গণঅভ্যুত্থানে আহতদের তালিকা তৈরি করে তাদের ধারাবাহিক মানসিক সেবা নিশ্চিত করতে হটলাইন খোলার দাবি জানিয়েছে আচল ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,
হটলাইন চালুর মাধ্যমে এই অভ্যুত্থানে আক্রান্ত সকলের মনোবেদনা ভাগাভাগির প্রক্রিয়া চালু করতে হবে। সর্বোপরি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রমা রিকভারি ইউনিট কার্যক্রমের প্রস্তাবও উত্থাপন করে আঁচল ফাউন্ডেশন। দর্শক, আর এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।